ওকে, আপনাদের ইমেজ প্রসেসিং এর আরেকটা নতুন সেশনে স্বাগতম সবাইকে। তো রেকর্ডটা অন করে দিলাম। আপনারা কাইন্ডলি শুরুতে আমাকে মনে করে দিবেন যদি আমি রেকর্ডিং অন করে না থাকি বা ভুলে যাই কোনো কারণে, তাহলে একটু মনে করে দিবেন যেন আমি রেকর্ডিংটা অন করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা ক্লাসগুলো ঠিকঠাক ভাবে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। হুম, জি ভাইয়া। ওকে। তো আজকে আমরা কথা বলবো কালার মোড নিয়ে বা কালার স্পেস নিয়ে। ঠিক আছে, তো ইমেজের আমরা জানি যে পিক্সেল হচ্ছে ইমেজের একদম বেসিক কনস্ট্রাকশন ইউনিট আর কি, যেটা দিয়ে বা বিল্ডিং ব্লকস বলতে পারেন, যেটা দিয়ে একটা ইমেজ তৈরি হয়। এখন লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইমেজের মধ্যে যে পিক্সেল গুলো থাকে সেই পিক্সেল গুলোর ডিফারেন্ট ভ্যালুস থাকতে পারে। যেমন আপনার 0 থেকে 1 এর মধ্যে হতে পারে, আবার 0 থেকে 255 এর মধ্যেও হতে পারে। আবার আপনাদেরকে কালার চ্যানেল নিয়ে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে ইমেজের যে 3টা ডিফারেন্ট কালার আছে, বেসিক কালার RGB, সেই কালার গুলো 3টা ডিফারেন্ট লেয়ারে থাকে, যেগুলোকে আমরা চ্যানেল বলি। ঠিক আছে, তো কালার মোড বা কালার স্পেসটা কি? কালার স্পেসটা হচ্ছে সাধারণত আমরা দেখি যে 8 GB ইমেজ বা ইমেজ 8 GB ছাড়াও ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে বা ডিফারেন্ট আপনার কালার স্পেসে থাকতে পারে, হতে পারে। ঠিক আছে, ধরেন আপনি 8 GB দিয়ে যে ইমেজটাকে ড্র করতেছেন বা যেই পিক্সেল গুলাকে আপনি 8 GB দিয়ে ডিফাইন করতেছেন, সেই একই ইমেজের পিক্সেল গুলোকে আপনি HSV অথবা CMYK কে এই কালার ফরম্যাটে বা এই কালার মোডে যদি আপনি দেখান, তাহলে পিক্সেলের ভ্যালু গুলো ডিফারেন্ট হবে, নাম্বার অফ চ্যানেল ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, সো কালার স্পেস জিনিসটা কি? কালার স্পেস হচ্ছে একটা স্পেসিফিক অর্গানাইজেশন অর রিপ্রেজেন্টেশন অফ কালার্স। অর্থাৎ কালার গুলোকে আমাদের ইমেজের মধ্যে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় বা যেভাবে সাজানো থাকে, এটা হচ্ছে আমাদের ইমেজের কালার স্পেস। ঠিক আছে, এটা কি ডেসক্রাইব করে? ডেসক্রাইবিং হাউ কালারস আর এনকোডেড অ্যাজ নিউমেরিক্যাল ভ্যালুস। একটা ইমেজের মধ্যে তো কালার গুলো আসলে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবেই থাকে, গত ক্লাসে আমরা যেটা দেখলাম। তো এই কালার স্পেসটা ডেসক্রাইব করে যে এই যে কালার এর যে ভ্যালু গুলো, এগুলো কিভাবে এনকোডেড থাকবে আপনার ইমেজের মধ্যে। ঠিক আছে, ওকে। সো ডিফারেন্ট কালার স্পেস আমরা ডিফারেন্ট পারপাসে ব্যবহার করে থাকি। এক একটার এক একটা কাজ আছে অবশ্যই। প্রয়োজন না থাকলে তার ডিফারেন্ট ইমেজ বা ডিফারেন্ট কালার স্পেস আসলে আবিষ্কার হয়নি। তো এখন কালার স্পেস কমনলি আমরা কি কি ব্যবহার করি সেটা একটু দেখি। RGB, যেটা আমরা সবাই জানি, রেড গ্রিন ব্লু। তারপর হচ্ছে আমাদের গ্রে স্কেল। গ্রে স্কেল ইমেজটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড ইন বিটুইন কালার। ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট এবং এর ভিতরকার মধ্যবর্তী যে কোনো শেড, এটা হচ্ছে আপনার গ্রে স্কেল ইমেজের মধ্যে পড়বে। ঠিক আছে, ওকে। দেন আপনার এইচএসভি হচ্ছে হিউ স্যাচুরেশন ভ্যালু। ঠিক আছে, 3টা ভ্যালু দিয়ে আপনি ইমেজের কালারটাকে ডিফাইন করতে পারেন। দেন আপনার CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি বা ব্ল্যাক হচ্ছে আপনার CMYK। তারপর আছে আপনার YUV, ওয়াই চ্যানেল দিয়ে আপনার লুমিনেন্স বোঝায়। আর YUV বা CBCR যেটা, এটা হচ্ছে আপনার কমিনেন্স বোঝায়। দেন আপনার ল্যাব একটা ফরম্যাট আছে। তো ল্যাব ফরম্যাটটা বোঝায় হচ্ছে আপনার লাইটনেস। দেন এ দিয়ে বুঝে আপনার গ্রিন টু রেড এবং ব্লু টু ইয়েলো। এগুলো হচ্ছে আমাদের কমন কালার স্পেস, যেগুলো ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন কারণে ইউজ করা হয়ে থাকে। তবে মোস্টলি আমরা 8 GB নিয়ে কাজ করব, গ্রে স্কেল নিয়ে কাজ করব। ঠিক আছে, এর মধ্যে আরেকটা কালার চলে আসে বা কালার স্পেস চলে আসে, সেটা হচ্ছে আপনার RGBA। তো সেম এজ RGB, এ ফর হচ্ছে আলফা চ্যানেল। ঠিক আছে, তো আলফা চ্যানেলটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে আপনার
ওপাসিটি বা ট্রান্সপারেন্সি। আলফা চ্যানেলটা কি নির্দেশ করে? ওপাসিটি বা ট্রান্সপারেন্সি। ওপাসিটি বা ট্রান্সপারেন্সি, অর্থাৎ কোন একটা পিক্সেল কতটুকু ট্রান্সপারেন্ট এটা নির্দেশ করে আলফা চ্যানেল। ঠিক আছে। আচ্ছা, সো ডিফারেন্ট কালার স্পেস আমরা কেন ব্যবহার করে থাকি? মেইনলি ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ইমেজ ফিল্টারিং বা এজ ডিটেকশন এসব ক্ষেত্রে আমাদের গ্রে স্কেল ইমেজটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা দেখবেন, আমরা ফিল্টারিং এ খুব দ্রুতই চলে যাব, তখন দেখবেন। আর এইচএসভি কালার যেটা, এটা ব্যবহার করা হয় আইসোলেশনের জন্য, অর্থাৎ কালার গুলোকে আইসোলেট করার জন্য আর কি। দেন আপনি কালার স্পেস দিয়ে আপনি ইমেজে কম্প্রেস করে ফেলতে পারবেন, অর্থাৎ একই ইমেজ আপনি কালার মোড চেঞ্জ করে তার সাইজটা হয়তো কমিয়ে নিয়ে আসতে পারেন। আর তারপর লাস্টে যেটা, সেটা হচ্ছে পারসেপচুয়াল অ্যাকুরেসি। এটা আপনার এক একজনের পার্সপেক্টিভ অনুযায়ী হয়তো কালারের যে সেন্স সেটা ডিফারেন্ট হয়ে থাকে। তো সাধারণভাবে মানুষ যে কালারটা দেখে বা যেভাবে কালারকে বোঝে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মিমিক করা হয় আপনার ল্যাব ফরম্যাটে। ঠিক আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, রেদওয়ান আহমেদ সামির। ভাইয়া সবগুলা কি আমরা একই সাথে ইউজ করব? No, আমাদের একটা ইমেজ একটা কালার মোডেই থাকে বা একটা কালার স্পেসেই থাকে। তাহলে একটা ইমেজ থেকে আমরা কিভাবে বুঝবো যে এটার উপর আমরা আরজিবি ইউজ করব নাকি বা গ্রে সাইকেল না এইচএসপি? আচ্ছা, এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করবো, যখন যেটা প্রয়োজন হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের ইমেজ ফরম্যাট। তো ইমেজ ফরম্যাট এটা নিয়ে মানে বেশি আলোচনা করবো না। ইমেজ ফরম্যাট আপনারা জানেন যে আপনি একটা ইমেজের মধ্যে দেখবেন যে কখনো কখনো এরকম লেখা থাকে যে সাম ইমেজ ডট জেপিজি অথবা ইমেজ ডট পিএনজি। তো এরকম আপনারা দেখেছেন। তো এই যে ডট জেপিজি, ডট পিএনজি অথবা ডট জেপিইজি অথবা ডট ডিএমপি, তো এই যে বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে ইমেজ ফাইলের লাস্টে, এটা নির্দেশ করে আপনার ইমেজটা কোন ফরম্যাটে আছে। হুম? তো জেপিজি বা জেপিইজি এটা হচ্ছে আপনার জেপেগ ফরম্যাটে থাকে, আর ডট পিএনজি যেটা, এটা পিএনজি ফরম্যাটে থাকে। এই ফরম্যাটটা বিভিন্ন জিনিস নির্ধারণ করে, এর মধ্যে একটা যেটা আমাদের বেশি প্রয়োজন জানা, সেটা হচ্ছে কালার স্পেস। তো আপনার যখন জেপিইজি ব্যবহার করবেন, সেটা মোস্টলি আরজিবি ফরম্যাটটা ব্যবহার করে। ঠিক আছে, আরজিবি ফরম্যাট জেপিইজি তে ব্যবহার করা হয়। আর পিএনজি ফরম্যাটের যে ইমেজগুলো, সেগুলোতে মোস্টলি আপনার থাকে আরজিবিএ। ঠিক আছে, আরজিবিএ এই ফরম্যাটে থাকে। তো আপনি যখন জেপিইজি ইমেজ লোড করবেন, আপনি সাধারণভাবে ধরে নেবেন যে আপনার ইমেজটা আরজিবি তে আছে। ঠিক আছে। আর যদি আপনার ইমেজ পিএনজি ফরম্যাটের হয়, তাহলে আপনি ধরেই নেবেন যে আপনার এখানে একটা আলফা চ্যানেল থাকবে, অর্থাৎ এখানে আপনার চ্যানেল থাকবে 4টা। ঠিক আছে। ওকে, তারপরে আমরা আসি ইমেজ লোডিং এ। তো ইমেজ লোডিং এ যাওয়ার আগে একটু আলোচনা করব যে আমাদের ইমেজ নিয়ে কাজ করার জন্য নেসেসারি লাইব্রেরি গুলো কি কি হতে পারে। পাইথনের বেশ কিছু লাইব্রেরি আছে ইমেজ নিয়ে কাজ করার জন্য। তার মধ্যে মোস্টলি যেটা ব্যবহার করা হয়, আপনারা হয়তো হয়তো অনেকে শুনে থাকবেন যে ওপেন সিভি। ঠিক আছে। তো ওপেন সিভির নাম অনেকেই শুনেছেন, তাই না? জি ভাইয়া, শুনছিলাম পাইথন ওপেন সিভি নামে ওপেন লাইব্রেরি। সিভি দিয়ে ইমেজের বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারেন, ইমেজ লোডিং থেকে শুরু করে ইমেজ প্রসেসিং এর কাজ। ঠিক আছে, ইমেজ ম্যানিপুলেশন এর কাজগুলো করতে পারেন। এছাড়াও আপনার আরো অন্যান্য বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যেমন আপনার পিলো। পিলো একটা লাইব্রেরি বা পিল। ঠিক আছে। তারপরে সাইকিক লার্নের যেটা আছে, সেটাকে বলা হয় স্কি ইমেজ। কি ইমেজ। আচ্ছা, এখানে সাইকিক লার্নের আমি হয়তো ভুল করছি, এটা দেখতে হবে। ঠিক আছে। তো স্কি ইমেজ বলে একটা লাইব্রেরি আছে সাইকিট লার্নের যেটা। তারপরে আপনার পিলো আছে, ওপেন সিভি আছে। এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজড আপনার পাইথন লাইব্রেরি ইমেজ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে।
এই টেনসর ফ্লো এটা কি এটার অন্তর্ভুক্ত? টেনসরফ্লো তো আপনি কাজ করতে পারেন, টেনসরফ্লো তো একটা ফ্রেমওয়ার্ক, তো এটা নিয়ে এখানে আলোচনা করব না আমরা। টেনসরফ্লো হচ্ছে আরেকটা আপনারা মূলত হুম, পাইটর্চ নামে আরেকটা লাইব্রেরি আছে না, ওইটা হ্যাঁ, জাভা টেনসরফ্লো, পাইটর্চ এগুলো হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক। তো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট ইমেজের মানে প্রসেসিং এর ক্ষেত্রে যখন আমরা বেসিক প্রসেসিং নিয়ে কাজ করব তখন হচ্ছে ওপেনসিভি, পিলো, ক্ষেত্র বিশেষে স্কিমেজ, এগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনটা কি কাজে লাগে এটা যদি একটু বলে দিতেন। পিলো কি কাজের জন্য আমরা ইউজ করব, বা স্কেল ইমেজ কি কি জন্য কিসের জন্য ইউজ করব? আচ্ছা, সো পিলো এবং স্কিমে যে দুইটা আপনি চাইলে সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে, সম্পূর্ণ আপনি ওপেনসিভি দিয়ে কাজ চালাতে পারবেন। ঠিক আছে। তো ওপেনসিভি মূলত, ওপেনসিভিতে কি কি আছে, আপনি ইমেজ লোডিং থেকে শুরু করে ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে, ইমেজ ফিল্টারিং, তারপরে আপনার এজ ডিটেকশন, ইমেজের ইরোশন ডায়ালেশন, এরকম অনেকগুলো কাজ আছে যেটা আপনি ওপেনসিভি ব্যবহার করে করতে পারেন। তারপরে ইমেজের আপনি যে সেভ করা, আপনি একটা ইমেজ এডিট করছেন বা ইমেজকে আপনি প্রসেস করছেন, তারপরে ধরেন আপনি ইমেজটা সেভ করতে চাচ্ছেন, সেটাও আপনি ওপেনসিভি ব্যবহার করে করতে পারবেন। ঠিক আছে। এখন আসেন পিলো আর স্কি ইমেজের মধ্যে। পিলো এবং স্কি ইমেজ এই দুইটাকে আপনি ধরতে পারেন যে ওপেনসিভি যে ব্রডার এরিয়াটা কভার করে এর একটা সাবসেট কভার করে আপনার পিলো অথবা স্কি ইমেজ। ঠিক আছে। সো পিলো এবং স্কি ইমেজ দিয়েও আপনি ইমেজ লোড থেকে শুরু করে সেভিং করতে পারবেন, বাট এটার মধ্যে কিছু লিমিটেশনস আছে। ঠিক আছে, পিলো এবং স্কি ইমেজের মধ্যে কিছু লিমিটেশনস আছে, এই জন্যই দেখবেন যে মেইনলি ওপেন সিভিটাই ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখন ভাইয়া ইমেজের তাহলে এই যে ভাইয়া তাহলে এই যে টেনসর ফ্লো এটা কি জিনিস ভাই, এটা কি কাজে আসে? আর ভাই যে স্পাইডার টেনসরফ্লো ভাই এই মেইনলি, টেনসরফ্লো এবং পাইটর্চ এরা হচ্ছে আপনার ডিপ লার্নিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। এগুলো মেইনলি আপনার ডিপ লার্নিং যে মডেল বিল্ড করা প্লাস আপনার পাইপলাইন ক্রিয়েট করা। ঠিক আছে। তারপরে আপনার মডেলের যে সেভিং সেটা, এসব কাজ করা হয়ে থাকে আপনার জি ভাই বুঝতে পেরেছি। পাইটর্চ এবং টেনসরফ্লো দিয়ে। ঠিক আছে। তো পাইটর্চ এবং টেনসরফ্লো এর মধ্যে, পাইটর্চ নিয়ে আমার বেশি কাজ করা হয়নি, টেনসরফ্লো এর মধ্যে আপনার ইমেজ প্রসেসিং এর কিছু কাজ করা যায়। ঠিক আছে। বা টেনসরফ্লোটা আমরা ডেডিকেটেডলি ইউজ করি শুধুমাত্র মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর যে মডেলগুলো আছে এগুলো বিল্ড করার ক্ষেত্রে। তো ডিপ লার্নিং কম্পিউটার ভিশন হতে পারে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হতে পারে, বা আপনার মেশিন লার্নিং এরও হতে পারে। ঠিক আছে। বেসিক মেশিন লার্নিং এর কিছু আপনি যদি নিউরাল নেট দিয়ে করতে চান, হতে পারে সেটা। ভাইয়া ওগুলা কি আমাদের মডিউলে আছে বা শেখানো হবে নাকি? আমাদেরটা শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করা হবে, প্লাস কম্পিউটার ভিশন রিলেটেড যে টাস্ক গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য আমাদের আলাদা কোর্স আছে। ঠিক আছে, এবং এটা টোটালি আলাদা একটা ডিফারেন্ট এরিয়া, যদিও অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে সেম। ঠিক আছে, বাট সেখানে আপনার ডাটা নিয়ে যে কাজটা, মেইনলি তো আসলে ডাটা নিয়ে কাজ, তো ডাটা নিয়ে কাজটা টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, কারণ সেখানে আপনি টেক্সট ডাটা নিয়ে মোস্টলি কাজ করতেছেন, আর এখানে কাজ করতেছেন ইমেজ ডাটা নিয়ে। ওকে, সো আমরা দেখি ইমেজ কিভাবে লোড করা যায়। ওপেন সিভিতে আমরা ইমেজ লোড করি cv.imread। তো সিভি বা ওপেন সিভি, যেটা ওপেন সিভি ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে ওপেন সিভি ইনস্টল করতে হবে। ঠিক আছে। তো আজকে আমরা আসলে ইনস্টলেশনের কাজে যাব না, আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমরা হচ্ছে কোলেবে কাজ করব। ঠিক আছে। তো কোলেবে অ্যাকাউন্ট নাই বা কোলেবে হচ্ছে কাজ করেননি এর আগে, এরকম কেউ আছেন? ভাই আমি কোনো কাজ করিনি করবে। জি ভাই, আমি করি নাই কাজ কোল্যাবে। আপনারা এখানে একটু মানে ফ্র্যাঙ্কলি বলবেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, এখানে আমরা শিখতে আসছি। ঠিক আছে। তো যারা জানেন দ্যাটস গুড, বাট যারা জানেন না একটু স্বীকার করবেন, তাহলে আমি হচ্ছে শুরু থেকে আলোচনা করে আসবো, আপনাদের জন্য এটা বেটার। ঠিক আছে। জি ভাই একটু শুরু থেকে দেখালে ভালো হবে। আলোচনা করেন, কজ এই তো সেক্টর তো আমরা কোলেব নিয়েছি। নিয়ে যদি আপনাদের মানে কোলেব আসলে
যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো কোল্যাবে কাজ করার জন্য আপনার কিছুই দরকার নেই, আপনার যদি জাস্ট একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে আপনি কোল্যাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো কোল্যাবে আপনার ফ্রি টিয়ারে লিমিটেড জিপি অ্যাক্সেস দেয়। আপাতত আমাদের জিপি নিয়ে কাজ করা লাগতেছে না, সেজন্য জিপিউর দিকে আমি যাব না। আর সিপিইউ আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি আপনার লোকাল মেশিনে যদি কোনো কারণে ব্যবহার করতে না চান, বা আপনি যদি মনে করেন আপনার লোকাল মেশিন এতটা পাওয়ারফুল না, সেক্ষেত্রে আপনি কোল্যাব ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আহ এটা লিমিটেশন গুলো মাথায় রেখেই। ঠিক আছে, তো কোল্যাবে যখন আপনি ব্যবহার করবেন, আপনার কোল্যাবে আপনাকে আপনার যে গুগল ড্রাইভ যেটা আছে, গুগল ড্রাইভ আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ড্রাইভটা মাউন্ট করতে হয়। তো কোল্যাবে যদি যান collab.research.google.com, এখানে যদি আপনি যান, আপনার গুগলে যদি লগ ইন করা থাকে তাহলে তো আপনি অনেক কিছু দেখতে পাবেন। আর যদি লগ ইন করা না থাকে তখন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এখানে কোনো কিছুই থাকবে না, খালি থাকবে, অথবা একটা ওয়েলকাম বা কিছু একটা মনে হয় থাকে, IPYNB, অর্থাৎ এই ফাইলটা থাকবে আর কি, ওয়েলকাম টু কোলাব এই ফাইলটা থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি চাইলে নতুন ফাইল ক্রিয়েট করে ফেলতে পারেন। ঠিক আছে, নতুন ফাইল ক্রিয়েট করে কাজ করা শুরু করে দিতে পারেন, অথবা আপনি নতুন নোটবুক এখান থেকে তৈরি করতে পারেন। ঠিক আছে, এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি যদি আপনার ড্রাইভে যান, drive.google.com, তো এখানে যদি যান, এখানে আপনি দেখবেন নিউ নামে একটা, যে আচ্ছা আমার এটা এখনো লোড হয়নি, লোড হলে তারপরে আমি দেখাচ্ছি। তো কোলেব নামে একটা, কোলেব নোটবুকস নামে একটা ফোল্ডার থাকবে আপনাদের এখানে। ঠিক আছে, এটার ভিতরে গিয়ে আপনি নোটবুক গুলা ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে অর্গানাইজড থাকবে। এটা ম্যান্ডেটরি না, বাট গুড প্র্যাকটিস। আর আপনি প্লাস সাইনে ক্লিক করে এখান থেকে দেখবেন যে নিউ ফাইলে যাবেন, মোড়ে যাবেন, মোড়ে যাওয়ার পরে দেখবেন গুগল কোল্যাবরেটরি। ঠিক আছে, অর্থাৎ এটাতে যদি আপনি ক্লিক করেন নতুন একটা কোল্যাব ফাইল ওপেন হবে। মূলত এটা একটা নোটবুক ফাইল। ঠিক আছে, কোল্যাব ফাইল বলে কিছু নেই, এটা হচ্ছে মূলত একটা নোটবুক ফাইল। ঠিক আছে, অর্থাৎ .ipynb নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ওটার নাম দেওয়া থাকবে আনটাইটেলড। ঠিক আছে, তো আমি যদি একটা ক্রিয়েট করি, এখানে মোড়ে গেলাম, গুগল এটা পাওয়ার জন্য কি প্রথমে এই কোল্যাবে অ্যাকাউন্ট খুলতে হবে? কোল্যাবে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। আপনার গুগলে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কোল্যাবে অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, তো দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, সেটার নাম হচ্ছে আনটাইটেলড, তারপর 0ipynb। ঠিক আছে, তো আপনার এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। তো যারা এখনো কোল্যাবে কাজ করেননি তারা ট্রাই করে দেখতে পারেন, এটা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম বলবো আমি আপনাদের কাজ করার জন্য আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে কি করব আমরা? আমরা আমাদের লোকাল মেশিনে যে কাজগুলো করতে পারি কোল্যাবে মোস্টলি সেই কাজগুলো করতে পারি, কিছু লিমিটেশন ছাড়া। ঠিক আছে, মোস্টলি সবগুলো কাজই করা যায়, কিছু লিমিটেশন বা কিছু ব্যারিয়ার্স আছে। তো অবশ্যই আপনি আপনার লোকাল মেশিনে যেভাবে ফুল অ্যাক্সেস পাচ্ছেন বা ফুল মডিফিকেশন করতে পারতেছেন, ওই যে আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনার এনভায়রনমেন্ট সেটআপে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো লাইব্রেরি ইনস্টল করতে পারতেছেন এবং লাইব্রেরি বিভিন্ন ভার্সন ইনস্টল করতে পারতেছেন। কোল্যাবে এখানে কিছু আপনার লিমিটেশন থাকে। কোল্যাবে আপনি চাইলে সব লাইব্রেরি ইনস্টল করতে পারবেন না, আবার সব ভার্সনও ইনস্টল করতে পারবেন না। ঠিক আছে, কিছু নির্দিষ্ট ভার্সন আছে যেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। তো এটা হচ্ছে কোল্যাবের আপনার মাইনাস পয়েন্ট বা লিমিটেশন যেটাই বলেন। ঠিক আছে, আচ্ছা কোল্যাবে যে কোড গুলো করব, এটা কি আমরা যে জুপিটারেও করতে পারবো না? মানে একই তো জিনিস না যেটা? সেম, জুপিটারে যেখানে কাজ করতেছেন এবার এটাও একটা নোটবুক, কোল্যাবে যে কাজ করতেছেন এটাও একটা সেটা একটা নোটবুক। নোটবুক। জি জি ঠিক ভাই। আছে, তো এখানে But মূলত আপনাকে দিচ্ছে একটা জুপিটারই ক্লাউড কম্পিউটিং স্পেস। ঠিক আছে, একটা ক্লাউড কম্পিউটিং স্পেস দিচ্ছে আপনাকে, যেখানে আপনি নোটবুকটা রান করতে পারবেন, এটাই, আর অন্য কিছু না। আর আপনি যখন আপনার নোটবুকটা লোকাল মেশিনে রান করতেছেন, লোকাল পাইথন এনভায়রনমেন্টে, তখন সেটা আপনার লোকাল মেশিনে রান হচ্ছে।
আর কোল্যাবের এটা রান হচ্ছে আপনার গুগলের সার্ভারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কালার স্পেস কনভার্সনে। আমি ইমেজ লোডিং এবং শোয়িং বা ডিসপ্লে করা এই জায়গাটাতে দেখাবো কি? আচ্ছা, দেখাই। সো ইমেজের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ঠিক আছে। তো ইমেজের ক্ষেত্রে আপনি ম্যাটপ্লটলিব এর কথা তো বলি নাই, ম্যাটপ্লটলিবও ব্যবহার করতে পারেন, এবং ম্যাটপ্লটলিব মূলত আমরা এখানে ব্যবহার করব ইমেজ ডিসপ্লে করার জন্য, ঠিক আছে। তো ম্যাটপ্লটলিব দিয়ে আপনি চাইলে ইমেজ রিড করতে পারেন। ম্যাটপ্লটলিব এবং আপনার ওপেনসিভি এই দুইটার ইমেজ লোড করার ক্ষেত্রে আপনার সেম সিনট্যাক্স আপনি ফলো করতে পারেন, অর্থাৎ দুজনের ক্ষেত্রে আপনার আই এম রিড এটা কমন, ঠিক আছে। সো ম্যাটপ্লটলিব এটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো ওপেনসিভি দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে প্রথমে ওপেনসিভিটা ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আপনার ওপেনসিভি ইম্পোর্ট করে না, ইম্পোর্ট সিভি2, ঠিক আছে। আর যদি আপনার কোনো কারণে ওপেনসিভি ইনস্টল করা না থাকে, আপনি ওপেনসিভিটা আগে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আর তারপরে আমরা ইমেজটা, ভাই একটা প্রশ্ন ছিল, জি এই কোল্যাবে বারবার হচ্ছে ওই যে ইনস্টল করতে হয়, এটা কিভাবে প্রসেসটা, মানে যদি একবারে ইনস্টল করার জন্য কোনো প্রসেস আছে কিনা? কি প্রত্যেক ইনস্টল করতে হয় বারবার? না, আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব বা প্রত্যেকবারই ইনস্টল করতে হয়, যেমন ওপেন সিভি প্রত্যেকবারই ইনস্টল করে তারপরে ইম্পোর্ট করতে হয়। না, এরকম তো হবার কথা না। ওপেনসিভি আপনার প্রি ইনস্টল অবস্থায় থাকে। কোল্যাবের আরেকটা প্লাস পয়েন্ট যেটা বলা হয়নি, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে মোস্ট ইউজড যে লাইব্রেরি গুলো আছে সেগুলো প্রি ইনস্টল অবস্থায় আপনি কোল্যাবে পাবেন, অর্থাৎ আপনাকে আলাদাভাবে আপনার ইনস্টল করা লাগতেছে না, আচ্ছা, আমি লোকাল বলছি মেশিনে যেটা ইনস্টল যেসব করা আচ্ছা, লাগবে। তাহলে কি ওপেনসিভি ইনস্টল করা লাগবে নাকি তো আমরা এখানে দেখি, এখানে তো আমি নতুন এটা আপনার সো এখানে আমরা যদি এটা রান করি, ইম্পোর্ট হয় কিনা আমরা চেক করি। ইম্পোর্ট হচ্ছে, দ্যাট মিন্স আমাদের ইনস্টল করার প্রয়োজন নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে অন্যান্য যেগুলা ইয়ে করতে হয়, মানে ইনস্টল করতে হয়, ওগুলা জি প্রত্যেকবার যখন আমি সেশনটা অফ করে দিব, আবার সেশনটা অন করলে আবার ইনস্টল করে তারপরে হচ্ছে এটা নিয়ে আবার কাজ করতে হয় আর কি। জি জি এটা কোনোভাবে রিজলভ করা যায় কি, মানে জিজ্ঞেস এটা করছিলাম। ফ্রি টিয়ারে আসলে রিজার্ভ করার কোনো অপশন নাই, বুঝছেন। বুঝতে আচ্ছা ফ্রি পারছি। ভাইয়া, টিয়ারে আমি এই ওরা প্রজেক্ট আপনাকে গুলো ভিএস এনভায়রনমেন্টটা কোডে সেট করতে করতে পারবো? দেন। জি এই প্রজেক্ট গুলো কি আমি ভিএস কোডে করতে পারবো, ভিজুয়াল স্টুডিও কোডে? হ্যাঁ, ভিএস মাইক্রোসফট। কোডে করতে পারবেন, যে কোনো জুপিটার নোটবুকে করতে পারবেন, ঠিক আছে। তো জুপিটার নোটবুক আপনি সেটা অ্যানাকোন্ডা থেকে ব্যবহার করেন, সেটা আপনি ভিএস কোড থেকে ব্যবহার করেন, সেটা আপনি কোল্যাব থেকে ব্যবহার করেন, যেখান থেকে ব্যবহার করেন আপনি করতে পারবেন, ঠিক ভাইয়া আছে। এখানে যে আপনি ইম্পোর্ট করেছেন CV2, ভাইয়া এটার পরে আপনি যেটা লিখেছেন ফ্রম ম্যাটপ্লটলিব। ম্যাথপ্লটলিব, জি জি ভাইয়া, এটার কারণে কি আমার আগে ম্যাথপ্লটলিব এটা কি মানে লেখা লাগবে, মানে ম্যাথপ্লটলিবের কি সেটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে আগে? উম, আচ্ছা, তো পাইথনের ক্ষেত্রে আপনি যখন কোনো কিছু একটা ইম্পোর্ট করতেছেন, দুইভাবে ইম্পোর্ট করা যায়। তো এখানে দেখেন আমরা CV2 কে ইম্পোর্ট করতেছি, অর্থাৎ CV2 যে লাইব্রেরিটা এটা আমার ইনস্টল করা আছে, এই প্যাকেজটা ইনস্টল করা আছে, বাট এই এনভায়রনমেন্টে যখন আমি কাজ করব, এই সেশনে যখন আমি কাজ করব, তখন আমাকে এটা ইম্পোর্ট করে কাজ করতে হবে। এটা আপনার লোকাল মেশিন হতে পারে, এটা আপনার কোল্যাব সেশন হতে পারে, আপনাকে প্রত্যেকবারই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করা ইনস্টল করা না, ইম্পোর্ট করা মানে হচ্ছে আপনার ইনস্টলড অবস্থায় আছে, আপনি জাস্ট এটাকে কল করতেছেন আপনার এই সেশনে, ঠিক আছে। এখন ইম্পোর্টের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে আপনার CV2, ঠিক আছে, এটা আপনি সরাসরি CV2 কে আপনি ইম্পোর্ট করতেছেন। আর ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিবটা আপনার ইনস্টল করা আছে, আপনি ম্যাটপ্লটলিব থেকে একটা স্পেসিফিক মডিউলকে ইম্পোর্ট করতে চাচ্ছেন, তখন আপনি ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট সেই স্পেসিফিক মডিউলটা, ঠিক আছে। দেন আমরা লাস্টে যেটা ব্যবহার করতেছি এটাকে বলা হয় এলিয়াস, অর্থাৎ আপনি এটাকে কি হিসেবে অভিহিত করতে চাচ্ছেন। ধরেন অনেকের ডাক নাম থাকে না, তো এই যে পাইপ্লট, এই পাইপ্লট হচ্ছে ওই মডিউলটার অ্যাকচুয়াল নেম, বাট আপনি আপনার এই সেশনে এই মডিউলটাকে PLT হিসেবে কল করতেছেন,
ঠিক আছে, অর্থাৎ ওর নাম আপনি দিলেন এখন থেকে পিএলপি। তো আপনি যত জায়গায় কাজ করবেন পাইপ লোডার আপনার লেখার প্রয়োজন হবে না, আপনি পিএলপি লিখলেই এটা কাজ করবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, CV2 ইম্পোর্টের জন্য আমাদের ইনস্টল করতে হবে কোনটা? ওপেন সিভি ইনস্টল করতে হবে। ও, ঠিক আছে, যদি আপনি লোকাল মেশিনে কাজ করেন তাহলে একটু দেখে নেবেন যে ওপেন সিভি ইনস্টলেশনটা, ঠিক আছে, ওপেন সিভি ইনস্টলেশন। পাই পাওয়া যাবে, পাই সবকিছু পাওয়া যায় ভাই। হ্যাঁ, সবই আপনি পাবেন, আপনার টিপ দিয়ে ইনস্টল করতে পারেন। উইন্ডোজ কেন? এই যে পাই নিচে আছে। ও এই যে দেখেন পিপ ইনস্টল ওপেন সিভি পাইথন, এই কমান্ডটা যখন আপনি ইউজ করবেন আপনি আপনার ইয়ে থেকে পাইথন এনভায়রনমেন্ট থেকে আপনার ওই এনভায়রনমেন্টে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তখন জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, সোহেল হ্যান্ড রেজ করেছেন, বলেন। ভাইয়া ম্যাটপ্লটলিব কি এখানে প্রি ইনস্টল থাকে কোল্যাবে? হ্যাঁ, ম্যাটপ্লটলিব প্রি ইনস্টল থাকে, না থাকলে আমাদের এখানে ইরর দিবে। ঠিক আছে, তো ভাইয়া এখানেও কি পিপ ইউজ করা যাবে যদি কোনো আচ্ছা, প্যাকেজ না থাকে আমি ওকে ওকে, ইনস্টল তো করার জন্য? আপনাদেরকে একটু দেখাই। আপনি যদি এখানে ইনস্টল করতে চান, কোনো কিছু ইনস্টল করতে চান নোটবুক থেকে, ঠিক আছে, আমি কোল্যাব বলতেছি না, আমি বলতেছি সামগ্রিকভাবে নোটবুক থেকে। ঠিক আছে, নোটবুক থেকে যদি আপনি কোনো প্যাকেজ ইনস্টল করতে চান, আপনি নোটবুকের যে কোনো একটা সেল নেবেন আলাদাভাবে, ওই সেলে লিখবেন, প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। ঠিক আছে, এক্সক্লামেশন মার্ক দিয়ে লেখা শুরু করবেন, দেন আপনি যেটা ইনস্টল করতে চাচ্ছেন সেটা ইনস্টল, আমরা ধরেন ওপেন সিভিটা ইনস্টল করব। ঠিক আছে, দেখি কি হয়, দেন আপনি রান করেন সেলটাকে, দেখেন এখানে কি আসে। তো রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, দ্যাট মিন্স আমাদের এটা ইনস্টলড অবস্থায় আছে, এবং এখানে আপনার ভার্সনটা দেখতে পাবেন 4.1.10, অর্থাৎ মোটামুটি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আপনার যদি মনে করেন কাজের মাঝখানে নোটবুক থেকে কিছু ইনস্টল করতেছেন তখন এইভাবে করতে পারেন, বাট এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে পাইথন এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টে কিন্তু এটা ইনস্টল হবে। ঠিক আছে, নোটবুকে ইনস্টল করতেছেন তার মানে হচ্ছে পুরো আপনার নোটবুকটা যেই পাইথন এনভায়রনমেন্টে রান করতেছে সেই এনভায়রনমেন্টে আপনার প্যাকেজটা ইনস্টল হবে। তো নেক্সট টাইম আপনি যখন নোটবুকটা আপনার লোকাল মেশিন থেকে রান করবেন তখন আর ইনস্টলের দরকার নেই। বাট গুগল কোল্যাবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি কোনো আপনি আনকমন প্যাকেজ আপনি ইনস্টল করেন, তখন এটা আপনাকে বারবার ইনস্টল করতে হবে। তো আমি একটা আনকমন দেখাই, পান্ডাস টিএ সম্ভবত। পান্ডাস বানান ভুল লিখছেন মবে PAN। ও আচ্ছা, পান্ডাস টিএ, পার্সেন্টেজ মার্ক দিয়েও হয়, জি, পার্সেন্টেজ মার্ক দিয়েও হয়, এক্সক্লামেশন মার্ক দিয়েও হয়, পার্সেন্টেজ মার্ক দিয়েও হয়, শুধু নোটবুকে হয় আর কি। আচ্ছা আচ্ছা। দেখেন আপনি যখন ইনস্টল করতেছেন যদি কোনো নতুন প্যাকেজ হয়ে থাকে তাহলে সেটা এইভাবে ইনস্টল হবে। ঠিক আছে, তো এরকম আপনার প্রথমে একটা প্যাকেজ ডাউনলোড হবে, দেন প্যাকেজটা ইনস্টল হবে। ঠিক আছে, আর প্যাকেজের যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো হয়তো আপনাকে দেখাবে। ঠিক আছে, ওকে, তো এটা আমাদের দরকার নাই, সো ডিলিট করে দিচ্ছি। এখন আসে আমাদের ওপেন সিভি দিয়ে ইমেজ লোড করা। তো ইমেজ আমরা লোড করব কি দিয়ে? ওপেন সিভির IMRead যে ফাংশনটা আছে এটা ব্যবহার করে। ঠিক আছে, তো প্রথমে আপনাকে ইমেজ পাথটা ডিফাইন করতে হবে, অর্থাৎ ইমেজটা আপনার কোথায় আছে এটা আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, এবং এটা যদি আপনি প্রপারলি বলে দেন তাহলে ইমেজটা লোড হবে, আদারওয়াইজ ইমেজ লোড হবে না। ঠিক আছে, তো আমরা যদি দেখি আমাদের এখানে একটা ইমেজ অলরেডি লোড অবস্থায় আছে, এটা হচ্ছে লোড হয়ে থাকলে কেমন দেখায়। তো এটা যদি আমি রান করি, তো দেখেন আমাদেরকে একটা ইরর দিচ্ছে। ঠিক আছে, তো আমি যখন ইররটা যদি একটু রিড করেন, দেখেন যে ইমেজ ডাটা লাস্ট লাইনটা দেখবেন, টাইপ কিওয়ার্ড বলতেছে যে ইমেজ ডাটা অফ ডি টাইপ
অবজেক্ট ক্যান নট বি কনভার্টেড টু ফ্লোট, অর্থাৎ কিছু একটা বলতেছে যেটা ধরেন আমরা বুঝতেছি না, ঠিক আছে, এখানে যে কথাটা বলতেছে এটা আমরা বুঝতেছি না। শুরুতে আপনার কোন লাইনে ইরর আসতেছে সেই ইররটা এখানে দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। তো এখানে আপনার ইন্ডিকেট করে দিচ্ছে যে 6 নাম্বার লাইনে আপনার ইরর আছে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে plt.im শোতে, ঠিক আছে। তো এখানে এরর আছে। তো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় আমরা অনেক সময় বুঝতে পারি না, ইমেজ লোডিং এর সময় যদি আপনার এই পাথে ভুল থাকে সেই ক্ষেত্রে এরকম সমস্যাটা হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে যে পাথটা হওয়ার কথা, আমি যদি কারেক্ট পাথ দিই, আচ্ছা তাও হয়তো আমি ভুল পাথ দিচ্ছি, কারেক্ট পাথটা কপি করে নিয়ে আসি। ওকে, আমাদের পাথ যদি কারেক্ট হয় তাহলে দেখবেন ইমেজটা লোড হচ্ছে, ঠিক আছে। ইমেজ লোড হবে, বাট ইমেজ যখন আপনি দেখাতে যাবেন তখন শো করতে হবে। তো শো করার জন্য আপনি ওপেনসিভি ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বাট আমরা এখানে ব্যবহার করতেছি ম্যাটপ্লটলিবের পাইপ্লট বা পিএলটি, যেটাকে আমরা পিএলটি হিসেবে ইম্পোর্ট করেছি, ঠিক আছে। তো ওপেনসিভি দিয়ে যখন আপনি কোল্যাবে শো করতে যাবেন তখন কিছু সমস্যা অনেকে ফেস করেন, ঠিক আছে। তো এই জন্য গুগলের হচ্ছে আলাদা একটা প্যাকেজ আছে ওপেনসিভির ইমেজ গুলো শো করানোর জন্য, বাট আমি ম্যাটপ্লটলিব দিয়েই শো করি আর কি, অর্থাৎ আপনি পিএলটি ব্যবহার করে শো করতে পারেন। তো এই জন্য আপনি plt.im শো ব্যবহার করতে পারেন। ওকে, সো এটা গেল আমাদের ইমেজ লোডিং এবং ইমেজ ডিসপ্লেইং। তো ইমেজ যখন আপনি লোড করবেন আপনার প্রথমেই চিন্তা করতে হবে যে ইমেজের পাথটা যেন কারেক্ট থাকে, ঠিক আছে, ইমেজের পাথটা যেন একদম কারেক্ট থাকে। তো এখানে আপনার যদি আপনি লোকাল মেশিনে কাজ করেন, আপনার নোটবুক যে ফোল্ডারে আছে সেম ফোল্ডারে যদি আপনার ইমেজ ফাইলটা থাকে তাহলে জাস্ট ইমেজ ফাইলের নাম যদি দিয়ে দেন তাহলেই কাজ করবে, ঠিক আছে, জাস্ট ইমেজ ফাইলটা দিয়ে দেন তাহলে কাজ করবে। আচ্ছা ভাই, আর এখানে যদি ইমেজটা কিভাবে ইম্পোর্ট করা হয়েছে এটা একটু বুঝি নাই। ইমেজ ইম্পোর্ট করা হয়নি, ইমেজের নাম দিয়ে দেওয়া হচ্ছে, ইমেজ পাথ বা ডিরেক্টরি দিয়ে দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। তো ইমেজ পাথ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে ইমেজের পাথটাকে রেখে সেটা আমাদের এই ভেরিয়েবলে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ইমেজটা কি আপনার ড্রাইভে থাকতে হবে নাকি আমাদের লোকাল ফাইলে থাকতে হবে? আপনি যেখান থেকে কাজ করবেন সেখানে থাকতে হবে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমি ড্রাইভে কাজ করতেছি, আমার ড্রাইভে থাকতে হবে। এখন আসেন, আপনার ইমেজটা যখন আপনি লোড করতেছেন আপনার পাথ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি সেম ফোল্ডারে কাজ করতেছেন, সেক্ষেত্রে জাস্ট ইমেজের নামটা দিয়ে দিলে হবে। যদি আপনি সেম ফোল্ডারে কাজ না করেন, একই ফোল্ডারের আন্ডারে সাব ডিরেক্টরিতে কাজ করেন, সেক্ষেত্রে আপনি রিলেটিভ পাথ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমার এখানে আসলে সেই সুযোগটা নাই, যেহেতু আমি ইয়েতে কাজ করতেছি, কোল্যাবে কাজ করতেছি, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে একটা ইমেজ এনে দেখাতে পারি। ওকে, আচ্ছা, আমার যে এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টের যে ওয়ার্কিং ডিরেক্টরি সেখানে আমি একটা ইমেজকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, ঠিক আছে। তো এই ইমেজের পাথটা যদি আমি কপি করি, আপনি যদি কোনো একটা ইমেজ গুগল ড্রাইভ থেকে নিয়ে আসেন, আপনি জাস্ট ড্রাইভ থেকে ড্রাইভটা মাউন্ট করার পরে ড্রাইভ এখান থেকে মাউন্ট করতে পারেন, এখানে ক্লিক করলে মাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ডিরেক্ট মাউন্ট না হয় তাহলে আপনাকে একটা কোড সেল দিয়ে দিবে, ওই সেলটা রান করলে এবং সব জায়গায় আপনি জাস্ট অ্যাক্সেস ওকে করে দিবেন তাহলে আপনার এটা ড্রাইভ মাউন্ট হয়ে যাবে, ঠিক আছে।
তখন আপনি ড্রাইভ ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর ড্রাইভ ফাইলে কাজ না করতে চাইলে আপনার এখানে যে টেম্পোরারি যে ডিস্ক আছে এখানে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার 100 জিবির মতো স্পেস দেওয়া হয়, ঠিক আছে। তো আমি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। তো এখন এই ইমেজটার পাথ আমি কপি করতেছি, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে এখন আমি যদি রান করি, দেখেন রান করার আগে একটু খেয়াল করেন যে কন্টেন্ট স্ল্যাশ orange1.jpg। তো আমার ফাইল নেম হচ্ছে orange1.jpg, আর এই যে এর আগের যেটা এটা হচ্ছে ফোল্ডারের নাম, ঠিক আছে, বা ফোল্ডারের ডিরেক্টরি। তো আমি এটা যদি রান করি আমাদের ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অরেঞ্জের যে ইমেজ সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি সেম ডিরেক্টরিতে থাকেন তাহলে এই কাজটা আপনার করতে হবে না, অর্থাৎ এই নামটা আপনার দিতে হবে না, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে এটা অ্যাবসোলিউট পাথ, এটাকে বলা হয় অ্যাবসোলিউট পাথ। যদি আপনি সেম ডিরেক্টরিতে থাকেন তাহলে আপনি রিলেটিভ পাথ ব্যবহার করতে পারেন, বাট রিলেটিভ পাথ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এটা কাজ করে আপনার ওয়ার্কিং ডিরেক্টরির রিলেটিভে, ঠিক আছে। ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় আছে তার উপর ভিত্তি করে কাজ করে। তো যেহেতু আমাদের নোটবুক এই সেম ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে এই জন্য সরাসরি ফাইল নেমটা দিয়ে আমি দিলেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ইমেজ লোডিং এর ক্ষেত্রে আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে ইমেজ লোডিং নিয়ে? এই শেষের কথাটা বুঝলাম না, কোন কথাটা? যে একই মানে ভুলে গেলাম কথাটা কি যেন। আচ্ছা, আবার বলতেছি। শেষে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি নিয়ে কথা বলছিলাম। ওয়ার্কিং ডিরেক্টরি বলতে আপনি যেখান থেকে কাজ করতেছেন, ঠিক আছে। আপনার কোড রান হচ্ছে আপনার নোটবুক থেকে, আপনার নোটবুকটা আছে যে কোনো একটা ডিরেক্টরিতে বা ফোল্ডারে। যেই ডিরেক্টরিতে বা যেই ফোল্ডারে আপনার নোটবুকটা আছে এটা হচ্ছে আপনার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা কারেন্ট পাথ, ঠিক আছে। এটাকে মনে রাখবেন, যদি মনে না থাকে নোট ডাউন করে রাখেন কারেন্ট পাথ, যেখান থেকে আপনার নোটবুকের কোডগুলো রান হচ্ছে যে ফোল্ডার থেকে। ওকে, এখন আপনার ইমেজ যদি সেম ফোল্ডারেই থাকে, ইমেজটা যদি সেম ফোল্ডারেই থাকে তাহলে আপনি ইমেজের নাম দিয়েই লোড করতে পারবেন ইমেজটাকে। এটাকে বলা হয় অ্যাবসোলিউট পাথ, ঠিক আছে। আপনি এখানে যেই পাথটা দিচ্ছেন এটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ, ঠিক আছে। তো এখানে আমি একটু ট্রাই করি, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, দেখি করা যায় কিনা। ওকে, দেখেন স্যাম্পল ডাটা নামে একটা ফোল্ডার আছে আমাদের কারেন্ট ডিরেক্টরিতে। এখন যেহেতু আমার ইমেজটাকে মুভ করে নিয়ে গেছি স্যাম্পল ডিরেক্টরিতে, এখন আমি যদি আমরা লোড করি এটা আমরা পাবো না, কারণ আমাদের যে রিলেটিভ পাথ আমরা এখানে দিচ্ছি এখানে আমরা পাচ্ছি না, ইমেজটাকে খুঁজে পাচ্ছি না। তো কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যেই একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার আছে সেটা হচ্ছে স্যাম্পল ডাটা। এই ফোল্ডারের মধ্যে রাখা হচ্ছে আমাদের ইমেজটাকে। তো এখন যদি আমরা আমাদের এই স্যাম্পল ডিরেক্টরি দিয়ে দিই বা স্যাম্পল যে ফোল্ডারের মধ্যে রাখা আছে স্যাম্পল ডিরেক্টরি আর কি, স্যাম্পল ডাটা, তো এই ডিরেক্টরি যদি আমরা স্পেসিফাই করে দিই তাহলে দেখি আমরা ইমেজটা লোড করতে পারি কিনা। তো দেখেন আমরা ইমেজ লোড করতে পারতেছি, ঠিক আছে। আপনার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির রিলেটিভে একটা ফাইল কোথায় আছে এটা হচ্ছে রিলেটিভ পাথ, আর আপনার সিস্টেমের এগেইনস্টে আপনার ফাইলটা কোথায় আছে এটা হচ্ছে আপনার মানে ফাইলের যে লোকেশন আর কি সেটাকে বলা হয় আপনার অ্যাবসোলিউট পাথ, ঠিক আছে। দুই ধরনের পাথ। তো আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন যে আপনার ফাইলের যে লোকেশন এটা যেন আপনার জানা থাকে, ঠিক আছে। ফাইল লোডিং এর সময় অনেক সময় আমাদের লোড হয় না, বুঝতে পারি না যে কেন লোড হচ্ছে না বা সমস্যাটা কোথায়, ঠিক আছে। অনেক সময় এমটি ব্ল্যাঙ্ক কিছু একটা পাচ্ছে, তো তখন অনেক ফাংশনে দেখা যায় যে কোনো কিছু শো করতেছে না, বা যেটা শো করতেছে সেটা থেকে আপনি বুঝতে পারতেছেন না, ঠিক আছে। এই আর কি। আচ্ছা ভাইয়া, আমি যদি কোনো একটা ইউআরএল ইউজ করি, যেটা ইমেজ ইউআরএল দিয়ে কি কাজ হবে ইউআরএল ইউজ করলে? হ্যাঁ, ইউআরএল ইউজ করতে পারেন।
ইউআরএল ইউজ করার ক্ষেত্রে ইউআরএল লোড করতে হবে আপনার ডিফারেন্ট ভাবে। তো ইউআরএল লোডিংটা আজকে আমরা দেখবো না, আমরা আজকে ইমেজ লোডিং সরাসরি আমাদের ডিরেক্টরি থেকে দেখবো, ঠিক আছে? ওকে, তো এখন আসি আমাদের কালার স্পেস কনভার্সন, ঠিক আছে, মূলত যেটার জন্য আমরা ইয়ে করতেছিলাম। আচ্ছা, কালার স্পেস কনভার্সনের আগে এক কাজ করি, আমরা তো ইমেজ লোড করলাম, ইমেজ লোড করার পর ইমেজটা দেখতে কেমন হচ্ছে এটা একটু দেখা দরকার, তাই না? তো এক কাজ করি, কালার স্পেসের আগে আরেকবার একটু ওপেন সিভিতে যাই। এই যে ইমেজটা লোড করলাম, ইমেজটা লোড হয়ে রাখলাম কোথায়? ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো আমরা যদি ইমেজ নামের ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, প্রিন্ট ইমেজ, তাহলে আমরা কি দেখতে পাই? অনেক বড় একটা অ্যারে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কি, এটার যদি টাইপ আপনি বুঝতে চান, পাইথনের টাইপ ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো এটার টাইপ আমরা দেখি এটা আসলে কি জিনিস। সো এটা হচ্ছে নামপাই এনডি অ্যারে। এটা কি? নামপাই এক অ্যারে, ঠিক আছে? তো এটা যেহেতু নামপাই অ্যারে, আপনারা বুঝতেই পারতেছেন ইমেজটা যখন আপনি লোড করতেছেন এটা নামপাই অ্যারে হিসেবে লোড হচ্ছে, ঠিক আছে? তো আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন আপনার নামপাইটাও ইনস্টল থাকা লাগবে, ঠিক আছে? দেন আপনি দেখেন আপনার ইমেজের শেপটা যদি আপনি দেখতে চান, ইমেজটা কি নামপাই শেপে আছে। ইনস্টল থাকে না কোলেবে? হ্যাঁ, নামপাই ইনস্টল থাকে। আচ্ছা, ইমেজ শেপ ফাংশন এটা। তো ইমেজের যদি শেপ দেখি, প্রথমে আপনারা দেখতেছেন 563, তারপরে 612, তারপরে দেখতেছেন হচ্ছে আপনার 3, ঠিক আছে? তো প্রথম যেই ভ্যালুটা আমাদের ইমেজের ক্ষেত্রে, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার হাইট, ইমেজের হাইট, ঠিক আছে? ইমেজের যে শেপটা আমাদেরকে রিটার্ন করতেছে, এই শেপের প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের ইমেজের হাইট, ঠিক আছে? দেন যেই ভ্যালুটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আপনার উইডথ বা আপনার প্রশস্ত, কতটুকু প্রশস্ত আপনার ইমেজটা। আর থার্ড যে নাম্বারটা এটা আপনার রিপ্রেজেন্ট করে আপনার চ্যানেলকে, ঠিক আছে? অর্থাৎ কয়টা চ্যানেল আছে আপনার ইমেজের মধ্যে। তো কারেন্টলি যেহেতু আমরা RGB ইমেজ নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের 3টা চ্যানেল হোল্ড করে, সো এখানে 3, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, বলেন। রিফাত হোসেন। তাই যদি এটা পুরো ইমেজ থেকে পিক্সেল আকারে দেখতে চাই তাহলে কিভাবে? পিক্সেল আকারে বলতে বুঝলাম না। আপনি তো এখানে একটা পিক্সেলই দেখতেছেন, তাই না? মানে একটা পিক্সেল না, অনেকগুলো পিক্সেল দেখতেছেন, বাট অনেকগুলো যে এটা পিক্সেল যদি মিলেই তো ক্ষুদ্র ইমেজটা আকারে মানে জি। আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার ঠিক নেই, আছে একটু ভাই আগান। স্পষ্টভাবে বলবেন। হ্যালো। ঠিক আছে ভাই আপনি আগাই যান, আমার মেবি হয়তো ভুল হচ্ছে কিছু। আচ্ছা, ওকে। তো এখানে আমরা দেখছিলাম ইমেজের শেপ, ঠিক আছে? আর আপনি যদি ইন্ডিভিজুয়াল পিক্সেল ভ্যালু দেখতে চান সেক্ষেত্রে আপনি ইমেজটাকে সরাসরি প্রিন্ট করেন, আমরা যেটা দেখে ফেলছি। তো প্রিন্ট করলে আপনি ইমেজের পিক্সেলের ভ্যালুগুলো দেখতে পাবেন। তো 255 যে পিক্সেল ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোস্টলি হোয়াইট, ঠিক আছে? এগুলো হচ্ছে হোয়াইট পিক্সেল। তো এখানে শুরুর পিক্সেল গুলো যেহেতু হোয়াইট, আমাদের শুরুর দিকের সবগুলো ডাটাই হচ্ছে আপনার হোয়াইট এখানে আছে, ঠিক আছে? এই জন্য হোয়াইট ভ্যালু গুলো বেশি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো যাই হোক, আমরা পরে আসি। তো এটা ছিল আমাদের ইমেজ এবং ইমেজের ভিতরকার যে পিক্সেলগুলোর ভ্যালু, ঠিক আছে? এবং ইমেজটা কি হিসেবে লোড হচ্ছে এটা আমরা দেখলাম, ঠিক আছে? নামপাই এনডি অ্যারে বা নামপাই অ্যারে হিসেবে লোড হচ্ছে, ইমেজের শেপটা কি সেটা আমরা দেখলাম, ঠিক আছে? তো এগুলো একটু আপনারা দেখবেন, ভালোভাবে দেখবেন, ঠিক আছে?
কারণ আপনারা যখন ইমেজ নিয়ে কাজ করবেন তখন সবসময় হয়তো লাগবে না, বাট প্রথম দিকে এগুলো আপনাদের খুবই হেল্প করবে। ঠিক আছে, ইমেজ বোঝার জন্য, যে ইমেজটা নিয়ে কাজ করতেছেন সেই ইমেজটাকে বোঝার জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসি কালার স্পেস কনভার্সনে। আমরা প্রথমেই দেখতেছি এই ইমেজটা কিসের ইমেজ, কিসের ইমেজ মনে হচ্ছে আপনাদের কাছে? অরেঞ্জ অরেঞ্জ, বাট কালার কিরকম? কালার তো আপনার ব্লুইশ টাইপের, ওশান কালার টাইপ। ব্লু, ব্লু কালার। সো ব্লু কালারের অরেঞ্জ দেখছেন কখনো? স্কাই কালার, স্কাই এটা কালার। আর্টিফিশিয়াল। আচ্ছা, তো এরকমটা কেন হয় বা হতে পারে কেন? ওপেন সিভি নিয়ে যখন আমরা কাজ করতেছি, আচ্ছা কালার স্পেস কনভার্সনে আগে যাই, তারপর এই জিনিসটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো এখানে দেখেন তিনটা ডিফারেন্ট ইমেজ আছে, বাট সেম ইমেজেরই ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন বলতে পারেন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ, যেটা আরজিবি ফরম্যাটে ছিল, দেন এটাকে গ্রে স্কেল কনভার্ট করার পর অর্থাৎ সাদা কালোতে নিয়ে আসছি। তো গ্রে স্কেলকে অ্যাকচুয়ালি সাদা কালো বলা যাবে না, সাদা কালো এবং এর মধ্যকার যতগুলো ভ্যালু আছে সবগুলো। তারপর হচ্ছে আপনার এইচএসভি ফরম্যাটে নেওয়া ইমেজটা, সেম ইমেজটাই। ঠিক আছে, তো কালার স্পেস কনভার্ট করার প্রয়োজন আমাদের পড়ে, যে আমরা দেখলাম বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা কালার স্পেস কনভার্ট করে থাকি। মূলত আমাদের গ্রে স্কেল কনভার্সনটা বেশি প্রয়োজন হয়, বিশেষ করে ইমেজ এজ ডিটেকশন, ইমেজ নিয়ে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমাদের গ্রে স্কেল কনভার্সনটা প্রয়োজন হয়। তো কিভাবে করব আমরা? ইমেজকে আপনি লোড করে নেবেন সেম আগের মতোই। লোড করার পর ওপেন সিভিরি আপনার একটা হচ্ছে ফাংশন আছে, যেটা হচ্ছে সিভিটি কালার। সিভিটি কালার দিয়ে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার একটা ইমেজ কোনো একটা কালার ফরম্যাটে থাকলে সেই কালারটাকে অন্য ফরম্যাটে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখানের কোডের মধ্যে, কোডটা যেটা আগে থেকে করা, তো এখানে কোডের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আমি CV2 ব্যবহার করতেছি। আগের ইমেজে আগের, আচ্ছা আগেও CV2 ব্যবহার করেছি, ওকে তাহলে তো সমস্যা নাই। CV2 ডট imread ইমেজ পাথ, এখান থেকে আমরা ইমেজ লোড করতেছি। দেন আমাদের গ্রে ইমেজ, যেটা অর্থাৎ গ্রেতে কনভার্ট করার পরে যে ইমেজটা হবে সেটা গ্রে ইমেজ, এই নামে আমাদের ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। ঠিক আছে, আর CV2 ডট CVT কালার এই ফাংশনটা ব্যবহার করতেছি। CV2 হচ্ছে আমাদের এই যে ইম্পোর্ট করতেছি, আমাদের CV2 বা ওপেন সিভি কে ইম্পোর্ট করতেছি সেটা, এবং এর মধ্যকার একটা মডিউল হচ্ছে CVT কালার বা ফাংশন। ঠিক আছে, CVT কালার ফাংশনটা ব্যবহার করতেছি। এর মধ্যে আমরা যখন কোনো একটা ইমেজের কালার ফরম্যাট, কালার স্পেস চেঞ্জ করব, তখন প্রথমে দিতে হবে ইমেজটার যে অ্যারে আছে সেটা, অর্থাৎ ইমেজটাকে দিব আর কি, যে ভেরিয়েবল আপনি ইমেজটাকে লোড করেছেন imread ইউজ করে। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ইমেজ। তো ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে কালার ফরম্যাট, কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে নিচ্ছেন, কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে নিচ্ছেন। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এখানে দেখেন আমি ব্যবহার করেছি CV2 ডট কালার। অবশ্যই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, কালারের সবগুলো হচ্ছে বড় হাতের, আবার CV2 ছোট হাতের ছিল। কালার, তারপর আন্ডারস্কোর BGR2 গ্রে। আচ্ছা, এতটুকু থাক, আমরা একটু কালার স্পেস গুলো দেখে আসি, যে কি কি কালার স্পেস আমাদের ওপেন সিভিতে আছে। ঠিক আছে, এই যে দেখেন একটা লিস্ট অফ কালার স্পেস আছে এখানে, অনেকগুলো অনেকগুলো। ঠিক আছে, শেষ নেই এখানে। তো এটাও আরেকটা রিজন যে আপনি ওপেন সিভি কেন ব্যবহার করেন। ঠিক আছে, ওপেন সিভিতে অনেক অনেক ফাংশনালিটি আছে যেটা অন্যগুলোতে নাই আর কি। তো প্রথম দিকে যদি আমরা দেখি BGR, তারপর টু লেখাটা হচ্ছে নিউমেরিক্যাল 2, দেন BGRA,
এটা একটা কালার ফরম্যাট, বিজিআর এ থেকে বিজিআর, আবার আরজিবি এ থেকে আরজিবি, বিজিআর থেকে আরজিবি এ। তো আপনি যতগুলা মোটামুটি থিঙ্ক করতে পারেন সবগুলাই এখানে আছে মোটামুটি, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে আচ্ছা বিজিআর কেন দিচ্ছে এটা একটু ক্লিয়ার করে নিই। প্রথমে বিজিআর মানে বিজিআর ফরম্যাটে ছিল, আমরা শুনেছি আরজিবি, বাট এখানে আসছে বিজিআর। এটা কেন? এটা হচ্ছে আমরা যখন আইএমরিড দিয়ে অর্থাৎ CV2 এর আইএমরিড ব্যবহার করে ইমেজটাকে লোড করব, তখন বাই ডিফল্ট ওপেনসিভি ইমেজকে বিজিআর ফরম্যাটে লোড করে। কোন ফরম্যাটে লোড করে? বিজিআর, ঠিক আছে। অর্থাৎ আপনার ব্লু চ্যানেলটাকে আগে রাখে, রেড চ্যানেলটাকে পরে নিয়ে আসে, ঠিক আছে, জাস্ট দুইটা চ্যানেলকে সোয়াপ করে। তো এটা ওপেনসিভি কেন করে আমার জানা নাই, বাট ওপেনসিভির ডিফল্ট হচ্ছে বিজিআর ফরম্যাটে লোড করে, ঠিক আছে। তো ইমেজটাকে আপনি যেহেতু লোড করছেন ওপেনসিভি দিয়ে, এটা বিজিআর ফরম্যাটে লোড হয়ে আছে। তো আপনি এখন এটাকে যখন ম্যাটপ্লটলিব দিয়ে প্লট করতেছেন তখন এটা সেরকম কালারটাই শো করতেছে, ঠিক আছে। এখন ম্যাটপ্লটলিবে যখন আপনি, আচ্ছা কোশ্চেন আসতেছে আপনাদের থেকে, একটু ওয়েট করেন, আমি একটু শেষ করেই দেন আপনাদের কোশ্চেন আনসার দিব, ঠিক আছে। সো বাই ডিফল্ট যেহেতু বিজিআর এ আপনাদের লোড করা হচ্ছে, আমরা বিজিআর টু গ্রে এটা ব্যবহার করব গ্রে স্কেল কনভার্সনের জন্য, ঠিক আছে। আর আপনাদের যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয়, যে আমি কি করব আমি জানি না, আমি একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নিব, বাট আমি জানি না যে কোন ফাংশনটা আমি ব্যবহার করব বা কোন কালার স্পেসটা ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে, এই লিস্টটা দেখতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এখন কোশ্চেন করেন। RGBA মানে কি ভাই? মানে ওই লিস্টে দেখলাম আর কি। RGBA হচ্ছে আপনার RGB প্লাস আলফা, আলফা চ্যানেল। আচ্ছা আচ্ছা। ভাইয়া কয়েকটা কনভার্সনে ছিল হচ্ছে গিয়ে লাইক গ্রে টু আরজিবি, এটা করলে কি হবে, মানে হচ্ছে আমার গ্রে থেকে সেটা আরজিবি কালারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আবার এরকম একটা ছিল যে গ্রে টু বিজিআর, কখন আমরা আরজিবি ইউজ করবো আর কখন আমরা বিজিআর ইউজ করবো ভাই? আমাদের বিজিআর ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আমরা আরজিবি মোস্টলি ইউজ করব। এখন আরজিবি আমরা কেন ইউজ করব বা বিজিআর কেন ইউজ করব এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে, ঠিক আছে। এখন সাধারণভাবে আপনি যখন ওপেনসিভিতে কাজ করেন, ওপেনসিভিতে হচ্ছে আরজিবি ফরম্যাটে ইমেজটা লোড হয় না, লোড হওয়ার সময় সে বিজিআর ফরম্যাটেই লোড করে, ঠিক আছে। তো ইমেজটাকে আপনি যখন আবার সেভ করবেন তখন ওই সেম বিজিআর ফরম্যাটেই সেভ করতে হবে, ঠিক আছে। তাহলে কি ভাই আমাদের যেই আরজিবি ছবিটা থাকবে সেটা যদি আমরা লোড করতে যাই, মানে আমরা যদি কোনো কনভার্সন করতে চাই, তাহলে সেটাকে আমার কনভার্সন করতে হলে বিজিআর ফরম্যাটে, মানে এই যে লাইক বিজিআর টু গ্রে এরকম মানে টাইপ কনভার্সন করতে হবে। কালার স্পেস কনভার্সন, টাইপ কনভার্সন না, কালার স্পেস কনভার্সন। কালার স্পেস কনভার্সন, যে এটা সবসময় অলওয়েজ আমার করে নিতে হবে, বিজিআর থেকে হবে, এখান থেকে আর আরজিবি থেকে হবে না। না, বিজিআর থেকে আপনি আরজিবি তে কনভার্ট করে নেবেন, অবশ্যই আপনি আরজিবি তে কাজ করবেন, আপনি তো আর বিজিআর এ কাজ করবেন না, ঠিক আছে। তো আপনি অবশ্যই আরজিবি তে কনভার্ট করে নেবেন। আচ্ছা আর ভাইয়া RGBA তে যে আলফাটা, ওটার আসলে মানে মেইনলি কাজটা কি? আচ্ছা, এটা ক্লাসে বলা হয়েছিল প্রথম দিকেই, গত ক্লাসেও বলা হয়েছিল, আলফা চ্যানেলটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি নির্দেশ করে, ওপাসিটি আর ট্রান্সপারেন্সি বলছিলাম। ওপাসিটি অথবা ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনার পিক্সেলটা কতটুকু স্বচ্ছ, ঠিক আছে। আপনার কোনো কিছু যদি কাঁচ হচ্ছে স্বচ্ছ, কাঁচের পেছনে দেখা যায় কি আছে না আছে, ঠিক আছে। আপনার একটা পিক্সেল যদি স্বচ্ছ হয় তাহলে এর পেছনে কি আছে দেখা যাবে, ঠিক আছে। সো একটা পিক্সেল যদি 100% স্বচ্ছ হয়ে যায় তাহলে এর মানে পিক্সেলটাকেই আপনি দেখতে পাবেন না, পিছনে যা আছে তাই দেখতে পাবেন, ঠিক আছে। তো আচ্ছা পিএনজি ফরম্যাটের ইমেজে অনেক সময় এরকম থাকে, জাস্ট একটা স্ট্রাকচার থাকে, ব্যাকগ্রাউন্ড কিছুই থাকে না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অবস্থায় থাকে। সো ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ অবস্থায় কি থাকে, সেখানে আলফা চ্যানেল গুলো থাকে, অর্থাৎ আলফা চ্যানেল গুলোকে হাই করা থাকে, ওই জায়গাগুলোতে ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা বিজিআর থেকে গ্রেতে কনভার্ট করতেছি, বিজিআর থেকে হচ্ছে এইচএসবি তে কনভার্ট করতেছি, এবং আমাদের মোস্টলি যেটা দরকার সেটা হচ্ছে বিজিআর থেকে আরজিবি তে কনভার্ট করা, সেটা আমরা করি নাই, এটা একটু করি। তো আরজিবি ইমেজ,
RGB ইমেজ, এটা হচ্ছে cv2.cvt কালার। আমাদের ইমেজটাকে নিব, প্রথমে থাকবে আমাদের যেই ইমেজ অ্যারেটা সেটা ইমেজ, দেন হচ্ছে cv2 ডট কালার, এখানে অবশ্যই কালার বড় হাতের হবে, কালার bgr টু RGB, ঠিক আছে। তো বিজিআর থেকে আমরা RGB তে কনভার্ট করতেছি। ওকে, এখানে আমাদের কনভার্সন গুলো হয়ে গেল। এবার আমরা কি করব, ইমেজটাকে প্লট করব। প্লট করার সময় ম্যাটপ্লটলিব এর আমাদের যাদের জানা আছে তাদের তো জানা আছেই, যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করেছেন, প্লটিং করেছেন, তাদের ম্যাটপ্লটলিব নিয়ে বা প্লটিং নিয়ে ধারণা আছে। তো আমরা ম্যাটপ্লটলিব এর পাই প্লটকে পিএলটি হিসেবে ইম্পোর্ট করেছি এখানে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটু ডিফারেন্ট ভাবে ইম্পোর্ট করেছি, দেখেন, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাই প্লট অ্যাজ পিএলটি, ঠিক আছে। তো এটা হচ্ছে এক লাইনে আমি ইম্পোর্ট করতেছি একবারে, জাস্ট পাই প্লটটাকে, ঠিক আছে। এর আগে আমরা দেখেছিলাম ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট পাই প্লট অ্যাজ পিএলটি, ঠিক আছে। বিভিন্ন ভাবে করা যায়, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন আর কি। তো প্রথম দিকে কারো যদি ইয়ে থাকে, আপনি একটা ফলো করবেন, ঠিক আছে। প্রথম দিকে খুব বেশি চেঞ্জ করার দরকার নাই, আপনার জানা যদি থাকে, যেটা ভালো জানা আছে একটা করবেন, একটা ফলো করবেন, একটাতে আগে ভালোভাবে ইউজড হবেন, দেন হচ্ছে আপনি ডিফারেন্ট কিছু একটা শিখবেন। ওকে, সো আমরা যখন পিএলটি ব্যবহার করে আমরা প্লট করতেছি, আমাদের একটা ফিগার নিয়ে নেওয়া লাগবে এখানে। তো ফিগার নিচ্ছি, ফিগারের সাইজ এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা সমস্যা নেই। দেন আমাদের এখানে তিনটা ছবিকে যেহেতু পাশাপাশি শুরু করতেছি, আমরা সাবপ্লটে ইউজ করতেছি, ঠিক আছে। তো পিএলটি ডট সাবপ্লট 131, দ্যাট মিনস আমাদের একটা রো হবে, তিনটা কলাম থাকবে, এবং তার ফার্স্ট কলামটাতে কি হবে সেটা আমরা এখানে দেখাবো, ঠিক আছে। তো ফার্স্ট কলামটা হচ্ছে আমরা এখানে বলতেছি এটা ফার্স্ট কলাম, দেন এর মধ্যে কি কি থাকবে সেটা হচ্ছে এখানে বলতেছি, তারপরে আবার বলতেছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম 132, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এবং এখানে কি কি থাকবে সেটা আমরা নিচে ডিফাইন করতেছি। দেন পিএলটি ডট সাবপ্লট, এটা হচ্ছে থার্ড কলাম, এবং এখানে কি কি থাকবে সেটা হচ্ছে এখানে আমি ডিফাইন করে দিচ্ছি। সো প্লটিং এর মানে ম্যাটপ্লটলিব দিয়ে যদি আপনি দেখে থাকেন, জেনে থাকেন, তাহলে আপনি জানবেন যে বিভিন্ন ভাবেই প্লট করা যায়। তো এটা একটা ওয়ে, ঠিক আছে, আমি একটা ওয়ে দেখাচ্ছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইমেজটাকে শো করানো, ম্যাটপ্লটলিব শেখানো। তো এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। তো এখানে আসি, তো পিএলটি ডট আইএম শো, এটা হচ্ছে আমাদের ইমেজটাকে শো করার জন্য যে ফাংশনটা সেটা, ঠিক আছে। তো এর মধ্যে আমাদের cvt কালার, আচ্ছা এখানে যেটা করেছিলাম, এখানে ডিরেক্ট আমাদের বিজিআর ইমেজটাকে আরজিবি তে কনভার্ট করে করতেছিলাম, তো এটা আমাদের দরকার নেই। আমরা এখন সরাসরি আরজিবি ইমেজটাকেই প্লট করব। আচ্ছা এক কাজ করি, এটাকে নিয়ে আসি অন্য জায়গায়। প্রথমে আমাদের এতটুকু রান করি, ওকে, দেন হচ্ছে আমাদের এটা রান করব। তো ফিগার নিলাম, এখানে আমরা কি করব, আমাদের জাস্ট আরজিবি ইমেজটাকে নিব, ঠিক আছে। তো আরজিবি ইমেজ, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আমাদের গ্রে ইমেজ, তারপর হচ্ছে আমাদের এইচএসবি ইমেজ, ঠিক আছে। আর এখানে একটা কাজ করি, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। তো আর পিএলটি এক্সিস অফ মানে হচ্ছে আপনার যে এক্সিস শো করে সেটা থাকবে না, আর টাইটেল হচ্ছে আপনার প্রত্যেকটা প্লটের উপরে যে লেখাটা থাকে সেটা, ঠিক আছে। তো পিএলটি ডট টাইটেল দিয়ে আপনি সেটা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, সমস্যা নেই। আর পিএলটি ডট শো এটা ইউজ করা হয় আপনি যখন শো করতে যাচ্ছেন তখন আপনি এটা ব্যবহার করবেন। তো আমরা রান করি। আচ্ছা এখানে আমাদের একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে আরজিবি ইমেজ, এটা ডিফাইন করা নেই। তো আমাদের এখানে ভুল করছে, আমাদের বানানে ভুল আছে। তো আরজিবি ইমেজ, সরি ফর দ্য মিস্টেক। ওকে, সো আমাদের লোডেড ইমেজ গুলো এখানে শো করতেছে, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমরা যদি বিজিআর ইমেজটাকেও দেখাতে চাই তাহলে কি করব, অরিজিনাল ইমেজটা। তো বিজিআর ইমেজ যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা যেটা করব, জাস্ট আমাদের এক্সট্রা একটা কলাম অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি, এখানে আমি 4টা কলাম নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের ইমেজটাকে লোড করা হয়েছিল ইমেজ নামে যেই
ভেরিয়েবল আছে সেখানে, তো আমি ডিরেক্ট সেই ইমেজ ভেরিয়েবলটা নিচ্ছি। ওকে, তো অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে এখন আর অরিজিনাল না, এটা হচ্ছে 8 GB। এন্ড এখানে এগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এখন আমরা একটা রোতে 4টা কলাম শো করাবো, তো 4টা দেখাতে হবে। ঠিক আছে, 3, 2। ওকে, দেখেন আমাদের এটা হচ্ছে বিজিআর ফরম্যাটে যে ইমেজটা ছিল, ঠিক সেই বিজিআর ফরম্যাটেই আছে। হলুদটাকে দেখেন আপনি নীল দেখতে পাচ্ছেন, হলুদটাকে আপনি আকাশী দেখতে পাচ্ছেন, কমলাটাকে নীল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর যদি লাল থাকে সেটাকে আরো গাঢ় নীল দেখতে পাবেন। এটার কারণ হচ্ছে আপনার ব্লু চ্যানেল এবং রেড চ্যানেলটা এখানে সফট অবস্থায় আছে, অর্থাৎ ব্লু চ্যানেলের জায়গায় রেড চ্যানেলের ভ্যালু আছে, রেড চ্যানেলের জায়গায় ব্লু চ্যানেলের ভ্যালু গুলো আছে। ঠিক আছে, তো যখন আপনি কনভার্ট করে নিলেন তখন আপনার আরজিবি ইমেজটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, আর দেন গ্রে স্কেল ইমেজ, তারপর হচ্ছে এইচএসভি ইমেজ। ওকে, সো এখানে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? জি ভাইয়া, ওই গ্রের যে কোডটা ওই জায়গায় অতিরিক্ত সি ম্যাপ আছে যেটা আর কোনো জায়গায় দেখলাম না, ওটা ইউজ করে কারণ আচ্ছা, গুড অবজারভেশন। আমি এটা বলতে গিয়ে হচ্ছে থেমে গেছি, তো আপনি এটা ক্যাচ করছেন। তো সিম্যাপ গ্রে এটা কেন ব্যবহার করা হয় এটা যদি দেখাতে হয় আমি এটাকে তুলে দিব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে না তুলি, জাস্ট ইমেজটাকে এখানে আলাদাভাবে দেখাই। show gray image। তো আপনি ইমেজ লোড করতে চাচ্ছিলেন গ্রে, বাট এখানে কি কালার দেখাচ্ছে? কিছু একটা কালার দেখাচ্ছে, তো নীল, হলুদ বা বেগুনি এরকম একটা কালার দেখাচ্ছে না? হ্যাঁ এরকম একটা কালার দেখাচ্ছে। তো এটা হবার কারণ হচ্ছে আপনি যখন গ্রে স্কেলে কনভার্ট করেন, গ্রে স্কেলে যখন কনভার্ট করতেছেন তখন, আচ্ছা আপনাকে আমি একটু এইভাবে দেখাই, ভেঙে দেখাই। প্রিন্ট শেপ, ওকে, ইমেজের শেপ, তারপর হচ্ছে আপনার জিবি ইমেজের শেপ, দেন হচ্ছে আপনার গ্রে ইমেজের শেপ। আপাতত এই 3টা দেখলেই হবে, এই চিত্রটা আমাদের দরকার নেই। তো শেপ গুলো আমরা যদি দেখি, তো এই ইমেজের শেপটা এরকম 6000 by 4000। সো 6000 হচ্ছে ইমেজ হাইট এবং 4000 হচ্ছে উইডথ, এবং এখানে আমাদের ভ্যালু গুলো হচ্ছে 3টা। ঠিক আছে, তো লাস্টে খেয়াল করেন যেখানে গ্রে ইমেজ আছে সেখানে আপনার চ্যানেল সংখ্যা কয়টা? সিঙ্গেল চ্যানেল। দেওয়া নাই, নাই তো। ঠিক আছে, চ্যানেল নাই, দ্যাট মিন্স সিঙ্গেল চ্যানেল ইমেজ এটা। ঠিক আছে, তো যখন আপনি সিঙ্গেল চ্যানেল ইমেজ নিয়ে কাজ করতেছেন আর সেটাকে যখন ম্যাটপ্লটলিব দিয়ে শো করতেছেন বা প্লট করতেছেন, তখন ও জানে না যে এখানে কয়টা ইমেজ, কয়টা চ্যানেল আছে। ঠিক আছে, তো ও ধরে নেয় যে এটা হচ্ছে আপনার 3টা চ্যানেলের ভ্যালু। ঠিক আছে, তো 3টা চ্যানেলই সে এরকম ভ্যালু দিয়ে কভার করে। ঠিক আছে, তো আপনি যখন কালার ম্যাপটা ওকে বলে না দিবেন তখন এই কাজটা করবে, বাট যখন আপনি সি ম্যাপ বা কালার ম্যাপ বলে দিবেন যে কালার ম্যাপ হচ্ছে গ্রে, তখন সে বুঝবে যে না এটা আসলে গ্রে স্কেল ইমেজ, এটাতে সিঙ্গেল চ্যানেলে ইমেজগুলো আছে, ইমেজটা আছে। তখন সে আর এটাকে 3টা চ্যানেলে এই সেম ভ্যালু গুলোকে নিয়ে আসবে না। ঠিক আছে, তখন সে একটা সিঙ্গেল চ্যানেলেই কালারটা দেখাবে এবং এরকম আপনার ইন্টেন্সিটি একটা চ্যানেলের জন্যই দেখাবে, অর্থাৎ আপনার যে গ্রে চ্যানেল যেটা আর কি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তার মানে যদি আমি গ্রের জায়গায় এই জায়গায় 1 দিই তাহলেও কি একই কাজ করবে? কোথায়? মানে সিঙ্গেল চ্যানেল যেহেতু, তো আমি গ্রের জায়গায় 1 দিলাম তারপর সি ম্যাপে, হুম, তো আচ্ছা তখনও কি গ্রে শো করবে? আচ্ছা, করে দেখতে পারেন, আপনারা এটা ট্রাই করেন আপনার বাসায়, তাহলে এই কাজটা করেন। ঠিক আছে, ম্যাপের জায়গায় অন্যান্য কি কি
কালার ম্যাপ গুলো আছে সেগুলো ট্রাই করে দেখেন কিরকম আসে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দেখার বিষয় আজকে। তো যে বিষয়টাতে আপনারা কনসার্ন থাকবেন, নাম্বার 1, এটা আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রিভিয়াস ব্যাচের অভিজ্ঞতা থেকে, যে ইমেজ লোডের সময় আপনার ইমেজ পাথ, ঠিক আছে? নাম্বার 2, ইমেজ ফরম্যাট, যখন আপনি ওপেনসিভি ব্যবহার করে ইমেজটা লোড করতেছেন। এবং নাম্বার 3, গ্রেস্কেল ইমেজ যখন আপনি শো করতেছেন ম্যাটপ্লটলিব ব্যবহার করে, ঠিক আছে? এই 3টা জায়গায় সবচেয়ে বেশি ভুল হয়, বিগত ব্যাচ গুলোতে এরকমটা হয়েছে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে এই 3টা জিনিস আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম, আপনারা এই 3টা বিষয়ে সতর্ক থাকবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, রিফাত হোসেন, আপনি হ্যান্ড রেজ করে আছেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ভাই ক্লাস ম্যাটেরিয়াল গুলা একটু ক্লাসের পর পর দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, ক্লাস ম্যাটেরিয়ালস গুলো ক্লাসরুমে পেয়ে যাবেন। হ্যাঁ, গুগল ডকের এটা লিঙ্কটা যদি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেন বেটার হতো। গুগল ডক, এগুলো আপনার ক্লাসরুমে পাবেন, আপনাদের নিয়মিত ক্লাসরুমটা ফলো করতে হবে, সবকিছু ক্লাসরুমে আপলোড করা থাকে, আচ্ছা, ঠিক আছে? ক্লাসরুমে আমি যতদূর দেখেছিলাম আপনারা হয়তো অনেকে জয়েন করেনি, আজকে অবশ্য আমার চেক করা হয়নি, লাস্ট আমি যখন চেক করেছিলাম তখন দেখেছিলাম যে আপনারা অনেকে জয়েন হননি ক্লাসরুমে। ক্লাসরুমে সবাই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? যদি জয়েন হতে কোনো সমস্যা হয় গ্রুপে মেসেজ দিবেন, মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? তো এখানে আমরা কয়েকটা জিনিস একদম ক্লিয়ার থাকবো। এক হচ্ছে আমাদের ক্লাস রিলেটেড কথাবার্তা, আলোচনা, এগুলো আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে হবে। আপনার কোনো প্রবলেম ফেস করতেছেন সেটা গ্রুপে দিবেন। আপনি ক্লাসের কোনো কিছু একটা বুঝতে পারতেছেন না নিজে করতে গিয়ে, বা এরর পাচ্ছেন, সেটা গ্রুপে শেয়ার করবেন। আপনি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন রিলেটেড টু আওয়ার কোর্স, আপনি সেটা গ্রুপে আলোচনা করবেন। আর আপনার ক্লাস ম্যাটেরিয়াল দরকার, সেটা ক্লাসরুমের আপনি লিঙ্কটা কোথায় পাবো? কোন ক্লাসরুম? গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম, আপনি একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে নক দেন, ঠিক আছে? মেসেঞ্জার এখনই গ্রুপে একজন নক দিয়েছে, একজন তো নক দিল দেখলাম। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আপনি নক দেন যে আমি ক্লাসরুমে অ্যাড হইনি এখন, আমাকে একটু অ্যাড করে দেন, ঠিক আছে? আপনি নক দিলেই আপনাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমাদের এখানে আপনার স্টুডেন্ট সাপোর্টে মিন্টু ভাই আছেন, ঠিক আছে? আহ, যদি মিন্টু ভাই না থাকেন, সালমান ভাই অ্যাভেলেবল থাকলে সালমান ভাই আপনাকে হেল্প করবেন, ঠিক আছে? তো আপনারা যে কোনো প্রবলেম ক্লাস রিলেটেড গ্রুপে নক দিবেন। আর ক্লাসের যে কোনো ম্যাটেরিয়াল এগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আপনাদের ক্লাসরুমে, ঠিক আছে? গুগল ক্লাসরুমে, সেখানে আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? এবং ক্লাসের ভিডিও এটা আপনারা পাবেন হচ্ছে ইনোভেটিভ স্কিলস লিমিটেডের যে ওয়েবসাইট সেখানে, ঠিক আছে? ভিডিও কিভাবে দেখবেন এটা নিয়ে আপনাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও অলরেডি দেয়া হয়েছে আমি যতদূর জানি, ঠিক আছে? কেউ যদি পেয়ে না থাকেন বা মিস করে থাকেন, বা যদি কোনো কারণে আপনি লিঙ্কটা পেয়ে না থাকেন, পরবর্তীতে জয়েন হয়ে থাকেন গ্রুপে, তাহলে আবার একটু নক দিবেন, ঠিক আছে? যে লিঙ্ক দেখতে পাচ্ছি না বা কিভাবে ভিডিও দেখবো প্রিভিয়াস ক্লাসে, আপনাদেরকে গাইড করা হবে, ঠিক আছে? আর হ্যাঁ, আচ্ছা, হোয়াটসঅ্যাপ এরপরের আলোচনা পরে। জি বলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে ভালো হতো, আমার আসলে মেসেঞ্জার নাই, ফেসবুক নাই আর কি। ফেসবুক ইউজ করেন আপনি? কোথায় থাকেন? কুমিল্লায়। ও, আমি তো মনে করেছিলাম চায়না থাকেন কিনা, চায়নাতে তো ফেসবুক ব্যান। আচ্ছা, আসলে তবে ফেসবুক ডিজেবল হয়ে গেছিল, তো তারপরে আর ফেসবুক ওপেন করি নাই। তবে আমি জয়েন করছি অন্য, মানে অন্য একটা অ্যাকাউন্টে জয়েন করছি, এটা আমার বোনের ছেলের অ্যাকাউন্ট, আচ্ছা বাচ্চার অ্যাকাউন্ট, দুষ্টামি করে খুলছিল, তো এখন হচ্ছে ওইটা তো আমি ইউজ করি না, জাস্ট। আচ্ছা, এখন এই যুগে এসে ফেসবুক নাই যদি এটা বলেন, বিশেষ করে বাংলাদেশে, তাহলে এটা একটু অড শোনা যায়, ঠিক আছে?
ফেসবুক আপনি অ্যাভয়েড করতে পারেন, ফেসবুকে অনেক ধরনের অনেক নেগেটিভিটি আছে, প্লাস পজিটিভলি যদি আপনি ইউজ করতে পারেন এটা পজিটিভ দিকও অনেক আছে, ঠিক আছে? তো আপনি কিভাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে। আর ফেসবুক আমি এখানে আসলে বলবো না, রেকমেন্ড করবো না যে আপনি ইউজ করেন, বাট আপনি যদি পারেন ব্যবহার করতে পারাটা ভালো, যেহেতু ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাপোর্টটা মেনটেন করা হয়, এবং ম্যাক্সিমাম আমাদের এখানে যারা আছেন পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি ম্যাক্সিমামই হচ্ছে আপনার মেসেঞ্জার ইউজ করেন। যারা দেশের বাইরে থাকেন তাদের বিষয়টা একটু ডিফারেন্ট, বাট দেশের ভিতরে যারা আছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুকটা বা মেসেঞ্জারটা হচ্ছে এখন মেনটেন করেন আর কি। এই জন্য আমাদের সাপোর্টটা মেসেঞ্জারে করা। আর ইন কেস আপনি যদি আসলেই না পারেন সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে আপনি সালমান ভাই আছেন ওনাকে সরাসরি নক দিতে পারেন, অথবা সালমান ভাইকে সরাসরি নক না দিলে আপনি মিন্টু হাসান আছেন আমাদের সাপোর্টে, ওনাকে নক দিতে পারেন, উনি আপনাকে হেল্প করবেন যদি কোনো বিষয় আপনার প্রয়োজন হয় আর কি। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি কি মেল নিয়মিত চেক করেন? হ্যাঁ, মেল চেক করি নিয়মিত। ওকে, ঠিক আছে, তো মেল চেক করলে তো ওকে। আচ্ছা, একজন দেখেন এই যে আমাদের চ্যাটে মেসেজ দিচ্ছেন যে আপনি চাইলে শুধুমাত্র মেসেঞ্জার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো যেটা মেইনলি হচ্ছে আমি করতাম এক সময়, আমিও ফেসবুক একটা সময় ইউজ করতাম না, তো তখন হচ্ছে শুধুমাত্র ক্লাসের আপডেট নেওয়ার জন্য মেসেঞ্জার ইনস্টল করেছিলাম। তো আপনি চাইলে শুধুমাত্র মেসেঞ্জার ইনস্টল করে মেসেঞ্জারটা আপডেটে রাখতে পারেন। তো মেসেঞ্জার থেকে তো আপনি চাইলে আননেসেসারি যে থ্রেডস গুলো আছে সেগুলোকে মিউট করে রাখতে পারেন, ঠিক আছে? তো ইটস আপ টু ইউ, আপনি কিভাবে ইউজ করবেন, ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আজকে এখানে ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে? আর ক্লাসের ভিডিও ইনশাল্লাহ আপনারা আগামীকালকে পেয়ে যাবেন, দুপুরের মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।